এবার আমরা 50 পৃষ্ঠার টেকনিক্স অফ টোন পড়ব। বইয়ে দেখো রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন ইনক্লুডিং লিখে নিচে 4টি টেকনিক্সের উল্লেখ আছে। আমরা এই 4টি এখন পড়ব। প্রথমে আছে চয়েস অব ওয়ার্ডস। এর অর্থ শব্দ চয়েস করা, অর্থাৎ কেমন শব্দ ব্যবহার করে আমি আমার লেখাটি লিখব। যেন তেনভাবে ভাব প্রকাশ করলেই পাঠক তা পড়বে না। সঠিক ভাব প্রকাশের জন্য চাই সঠিক শব্দ পছন্দ করা। চলো তোমাদের বই থেকে দেখি। প্রথম সেন্টেন্সটি বলছে আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভ স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ বেছে নিতে হবে টোন বোঝার জন্য। টোন বুঝবে কে? লেখক। কেন? কারণ টোন তো লেখকের একটি অস্ত্র, এটি পাঠকের না। তোমাকে কেন টোন বুঝতে হবে? তোমার তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় অনেক লিখতে হবে, বড় হয়ে থিসিস লিখতে হবে, ব্যক্তিগত জীবনে লিখতে হবে, তাই না? অর্থাৎ না চাইলেও তুমিও কিন্তু একজন লেখক। দ্বিতীয় সেন্টেন্সে বলছে অথর্স চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট। লেখক যেমন টোন প্রকাশ করতে চান তেমন শব্দ বাছাই করেন। চলো একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি একজন পরিশ্রমী শিক্ষার্থী, তো তোমার সম্পর্কে 2 জন শিক্ষক 2টা মন্তব্য লিখলেন তোমার রিপোর্ট কার্ডে। প্রথম জন লিখলেন হার ফিউচার লুকস ব্রাইট, দ্বিতীয় জন লিখলেন হার ফিউচার হোল্ডস প্রমিজিং অপরচুনিটিজ। দুইটাই অপটিমিস্টিক টোন, অর্থাৎ শিক্ষকগণ তোমাকে নিয়ে আশাবাদী, কিন্তু দ্বিতীয় মন্তব্যটি প্রথমটি থেকে বেশি জোরালো, তাই না? কেন বলো তো? কারণ এখানে লুকস ব্রাইট এই শব্দগুচ্ছের পরিবর্তে হোল্ডস প্রমিজিং অপরচুনিটিজ শব্দগুলো ব্যবহারে তা বেশি বিশ্বাসযোগ্য হয়েছে এবং তা পাঠকের মনে বেশি প্রভাব ফেলেছে। দেখো তোমাদের বইয়ে এর চেয়ে অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। 171 পৃষ্ঠায় দেখো ব্যাংকো যখন ডাইনিদের বলছে তোমরা তো ম্যাকবেথের ভবিষ্যৎ বললে, কই আমার সম্পর্কে তো কিছু বললে না। তখন প্রথম ডাইনি বলছে লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। দ্বিতীয় ডাইনি বলছে নট সো হ্যাপি ইয়েট মাস হ্যাপিয়ার। এই যে পরস্পর বিরোধী অর্থবোধক শব্দের ব্যবহার, যাকে সাহিত্যের ভাষায় অক্সিমোরন বলা হয়, এর ব্যবহারের কারণে পাঠক অস্থির হয়ে গেছে পরে কি ঘটে তা দেখার জন্য। রাজার চেয়ে ছোট কিন্তু বড়, রাজার মতো অত সুখী নয় কিন্তু তার চেয়েও বেশি সুখী, এটা কিভাবে হতে পারে? এটা জানার জন্য পাঠক আরো বেশি অস্থির। এজন্যই শেক্সপিয়ারকে রাজাদের রাজা বলা হয়। এবার চয়েস অফ ওয়ার্ডস এর তৃতীয় সেন্টেন্সটি পড়ো। দেখো এখানে বলছে ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। চলো প্রথমে দেখি ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং কি। ফর্মাল রাইটিং হচ্ছে সেই ভাষা যা অফিস আদালতে ব্যবহৃত হয়ে থাকে। দরখাস্ত, তদন্ত রিপোর্ট, কেসের রায়, আইন, সংবিধান ইত্যাদি লিখতে। তুমি যদি সঠিক দরখাস্ত লিখতে চাও তোমাকে একটা নিয়ম মেনেই তা লিখতে হবে। চারিত্রিক সনদ তথা ক্যারেক্টার সার্টিফিকেট ও ফর্মাল রাইটিং এর একটি উদাহরণ। চরিত্রহীন ব্যক্তির সার্টিফিকেটেও লিখতে হয় যে সে উত্তম চরিত্রের অধিকারী। ইনফর্মাল রাইটিং কি? ইনফর্মাল অর্থ ফ্রেন্ডলি, অর্থাৎ দৈনন্দিন জীবনে বন্ধু, সহপাঠী, বাবা মায়ের সাথে কথা বলার সময় আমরা যে ভাষা ব্যবহার করি সেটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এটা লিখলে তা ইনফর্মাল রাইটিং। উদাহরণ হিসাবে বন্ধুর কাছে লেখা ইমেইল বা হোয়াটসঅ্যাপ মেসেজ, পরীক্ষায় লেখা ডায়লগ ইত্যাদির কথা ভাবতে পারো। চলো এবার কয়েকটি উদাহরণ দিয়ে ফর্মাল ও ইনফর্মাল বুঝতে চেষ্টা করি। প্রথম উদাহরণ ফর্মাল, দ্য এক্সপেরিমেন্ট ইয়েল্ডেড ইনকনক্লুসিভ রেজাল্টস। এর ইনফর্মাল ইকুইভ্যালেন্ট হচ্ছে দ্য টেস্ট ডিডন্ট শো এনিথিং ফর শিওর। দুটো বাক্যরই অর্থ পরীক্ষাটিতে কোনো নিশ্চিত সিদ্ধান্ত বা ফলাফল পাওয়া গেল না। দ্বিতীয় উদাহরণ ফর্মাল, অ্যাজ আ স্টুডেন্ট অ্যাট দিস ইনস্টিটিউশন ইউ আর অবলাইজড টু ফলো দ্য এস্টাবলিশড রুলস। এর ইনফর্মাল ইকুইভ্যালেন্ট হলো ইউ হ্যাভ গট টু ফলো দ্য রুলস অফ স্কুল। এখানেও দুটো সেন্টেন্সই একই অর্থ প্রকাশ করছে, তোমাকে স্কুলের নিয়ম কানুন মানতে হবে। দেখো একই অর্থ প্রকাশ করলেও ফর্মাল ও ইনফর্মাল রাইটিং এর ওয়ার্ড চয়েস এবং সেন্টেন্সের স্ট্রাকচার কত আলাদা। এবার তোমার বইয়ের এই প্যারার শেষ সেন্টেন্সটি দেখি চলো। দিস অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক,
অর্থাৎ চয়েস অফ ওয়ার্ডস পাঠকের ফিলিংসকে প্রভাবিত করে। কেমন প্রভাবিত করে চলো দেখি দুটো উদাহরণ। প্রথমে দেখব ম্যালাপ্রোপিজম। লেখক যদি ইচ্ছে করে ভুল শব্দ ব্যবহার করেন তবে তাকে ম্যালাপ্রোপিজম বলা হয়। যেমন একজন খুবই শান্ত স্বভাবের মানুষ সম্পর্কে বলা হলো হি ইজ দ্য পাইনঅ্যাপল অফ পোলাইটনেস, কিন্তু এর অর্থ কি দাঁড়ালো? সে ভদ্রতার আনারস। সে আনারস? আসলে হবে হি ইজ দ্য পিনাকেল অফ পোলাইটনেস, অর্থাৎ তার ভদ্রতা পর্বত শিখরের ন্যায় উঁচু ও দৃঢ়। কিন্তু পিনাকেলের জায়গায় পাইনঅ্যাপল বলায় ব্যাপারটা কেমন হাস্যকর হলো, তাই না? উপন্যাস বা নাটকে লোক হাসাতে এমন ভুল শব্দ ব্যবহার করা হয়, তবে বাস্তব জীবনেও আমরা অনেক সময় না জেনে বুঝে ভুল করে শব্দ ব্যবহার করি। যেমন তোমরা অনেকে বলো, স্যার আপনার কাছে কি পিন আপ আছে? রাস্তায় গাড়ির কাগজ চেক করার জন্য যে পুলিশ অফিসার দাঁড়ান ওনাকে সার্জেন্ট বলা হয়। কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন, দাদা আপনি তো ওই দিক থেকে আসছেন, পথে কি সার্জন আছে? সার্জন অর্থ শল্য চিকিৎসক, উনি আসলে সার্জেন্ট বোঝাতে চাচ্ছেন। আমিও কথা বলার সময় শত শত ভুল করি। কথায় আছে না, টু আর ইজ হিউম্যান। বলেছিলাম চয়েস অফ ওয়ার্ডস কিভাবে পাঠকের ভাবনাকে প্রভাবিত করে, তার দুটি উদাহরণ দেখব। একটা তো দেখা হলো, চলো আরেকটা দেখি তোমাদের বোর্ড বইয়ের 187 পৃষ্ঠায় ম্যাকবেথ নাটক থেকে। লেডি ম্যাকবেথের মৃত্যুর খবর শোনার পর ম্যাকবেথ বলছে, আউট আউট ব্রিফ ক্যান্ডেল, লাইফস বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফেডস হিজ আওয়ার আপন দ্য স্টেজ and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. দেখো শেক্সপিয়ারের ওয়ার্ড চয়েস কিভাবে রিডারের ফিলিংসকে আন্দোলিত করছে। জীবনের মেটাফোর হিসেবে ব্রিফ ক্যান্ডেলের ব্যবহার মানব জীবনকে মোমবাতির মতো ভঙ্গুর আর অস্থায়ী এমনটা বোধ হচ্ছে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই ইমাজেরিয়ার ব্যবহার মানব জীবনকে অস্তিত্বহীন আর ক্ষণস্থায়ী ছায়ার মতো বলে উপস্থাপন করেছে। সিগনিফাইং নাথিং দ্বারা বোঝাচ্ছে জীবনের কোনো উদ্দেশ্য নেই, কোনো অর্থ নেই, কোনো লক্ষ্য নেই, জীবনের কোনো মানেই নেই। এগুলো পড়ার পর পাঠকের মনের অবস্থা কেমন হয় একবার চিন্তা করো।